আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের আয়োজন ঢাকা ডায়ালগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজ নিয়ে আমাদের আয়োজন। আমাদের আজকের প্রসঙ্গ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশের পরাজয়। এই পরাজয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আহমেদ রেজান প্রতীক ভাই। কেমন দেখলেন খেলা? বারে বারে এমন ফলাফল নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমি শো শুরু করার আগে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ভাই শোটা কি করবেন কিনা, তো আপনার কাছ থেকে কোনো আশা ভরসার কথা শুনতে পেলাম না, কারণ কি? এই বৃষ্টির মধ্যে জ্যাম পার হয়ে আসলাম, কিছু কথা বলে যাই। আর সত্যি কথা, এই টার্গেট 20 ওভারে 150 রান এবং উইকেটটা কিন্তু আনপ্লেয়েবল ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাক আহামরি ছিল না। শেষ 5 ওভারে অ্যারাউন্ড 10 ওভার দরকার, হাতে 7 উইকেট। এই খেলা কোন টিম বের না করতে পারে? আরও যদি স্পেসিফিক করি, শেষ 4 ওভারে 42 রান লাগে 7 উইকেট হাতে। সেখান থেকে আমরা ম্যাচ হেরেছি। লাইভ খেলার সময় আপনি একটা কথা বলছিলেন যে এই ম্যাচও কি হারা সম্ভব। তো আমাদের অনেক টিম ক্রু মেম্বাররা বলছিলেন যে বাংলাদেশের জন্য এটাও সম্ভব। তো আমরা দুইজনেই কিন্তু দ্বিমত পোষণ করছিলাম যে এটা আসলে সম্ভব না, কিন্তু সেটাও বাংলাদেশ সম্ভব করে দেখিয়েছে, তাও 14 রানের ব্যবধানে হেরে। এবং আমরা মিড ব্রেকে আমরা দেখছিলাম যে নাসুম আহমেদ তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে যেভাবে রান ছিল, মানে ওয়েস্ট ইন্ডিজ করছিল, এটা 200+ একটা রান হয়ে যেতে পারতো। লাস্ট 10 ওভারে মাত্র 48 না 49 রানের একটা রান কনসিড করেছে বাংলাদেশি বোলার, এবং সেখান থেকে বাংলাদেশ এটা মানে থাকে না যে হোপ একটা কম্পিটিশনে ছিল বাংলাদেশ, এবং এটা সেজেবল একটা ইনিংস। কিন্তু সেখান থেকে বাংলাদেশ যেটা করলো যে ওই রানটাই চেস করতে পারে। আমি আপনার সঙ্গে একটু শুরু করার আগে আমি ফেজ বাই ফেজ আমি একটু আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে যে ফার্স্ট ফেজে পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ 50 রানে 1 উইকেট, বাংলাদেশ 37-এ 1, এবং মিডে 75-এ 5, যেটা ওয়েস্ট ইন্ডিজ ওই সময়টা থেকে আসলে বাংলাদেশ কিন্তু ব্যাক করে। এরপরে ওই সময়টায় বাংলাদেশের ছিল 71-এ 2, যেটা কিন্তু আসলে তানজিদ তামিম কিংবা হচ্ছে তৌহিদ হৃদয়, লিটন দাসের একটা ফেজ, যেটা আসলে বাংলাদেশ আশা করতে পারে যে এখান থেকে জিততে পারতো। এর পরের ফেজটাতে আসলে 27 রানে 5 উইকেট। ওটাই আসলে এখন টার্গেট যদি অ্যারাউন্ড 200 হতো, বাংলাদেশ 120 রান অল আউট হতো, কিছু মনে করতাম না। ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ হয়তো এরকম 180 ঊর্ধ্ব টোটাল পোস্ট করতে পারত, কিন্তু আসলে আশাটা আমাদের আসে যখন বাংলাদেশ খুব দুর্দান্ত কামব্যাক করে এবং 150 রান। আসলে আমি ফার্স্ট টি-20তেও কিন্তু বলছিলাম ফার্স্ট ইনিংস শেষে যে অ্যারাউন্ড 160 এই টোটালটা বাংলাদেশের অনায়াসে চেস ডাউন করতে পারা উচিত। আজকে যদি আমি একটু শুরু থেকে আসি, সাইফ হাসান কিন্তু খুব স্ট্রাগল করেছেন, এবং আমি সাইফ হাসানের ক্যারিয়ারের শুরু থেকে বলছিলাম যে আমাদের একটু তাকে সময় দেওয়া উচিত। অনেক শুরুতেই তাকে অনেক ফরম্যাটেই ট্রাই করছি আমরা। জি, এখন বিষয়টা কেমন যে আপনি যদি লিটন দাসের ইনিংসটা দেখেন আর সাইফ হাসানের ইনিংসটা দেখেন, দুজনের ব্যাটিংয়ে কিন্তু আপনি অনেক তারতম্য দেখতে পারবেন। আজকে একমাত্র কোনো ব্যাটার বাংলাদেশের যদি উইকেটে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন সেটা লিটন দাস, এবং মানে দুর্ভাগ্যবশত বলবো না, কারণ এই ধরনের উইকেটে মানে সাবকন্টিনেন্ট উইকেটে কিছুটা বল হঠাৎ করে লো হতে পারে। তো আপনার এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, সেই ক্ষেত্রে এটুকু অ্যাডাপ্টেবিলিটি বা ক্যাপাবিলিটি থাকা উচিত যে এই ধরনের আনইভেন বাউন্স নেগোশিয়েট করতে পারার। মানে লিটন দাস আসলে আউট হওয়ার পরে এমন একটা ইয়েটা নিয়েছেন যে বলটা একদমই আনপ্লেয়েবল, আনএক্সপেক্টেড, বাট ইট টেন্ডস টু হ্যাপেন। পার্টিকুলারলি যখন আপনি অর্থোডক্স বোলাররা বোলিং করবেন, উইকেট টু উইকেট তারা বল করেই আসে, যে বল যদি কোনো একটা আনইভেন নেচার করে সেক্ষেত্রে তারা ব্যাটার পার্টের মাঝখানে মেনে নেওয়া যায় লিটন দাসের আউটটা। তারপরেও এখন বিষয়টা কেমন, আমি সাইফ হাসানের ডিসমিসাল থেকে শুরু করি। যে ধরেন লিটন দাস কিন্তু বলটা আজকে খুব লেটে খেলেছেন এবং উনি কিন্তু ফিল্ডটা খুব দারুণ রিড করেছেন। শর্ট থার্ডম্যানের উপর দিয়ে উনি বেশ কিছু বল বাউন্ডারি ছাড়া করেছেন, ডাউন দ্য গ্রাউন্ড শট খেলেছেন, আপার কাট করেছেন, স্কুপ করেছেন শর্ট ফাইন লেগের উপর দিয়ে। সো উনি কিন্তু ফিল্ডটা রিড করেছেন, যেটা সাইফ হাসানের ক্ষেত্রে আমার আজকে একটু অনুপস্থিত মনে হয়েছে। ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা সাইফ হাসান উইকজন আজকে খুব তারা ভালো মতো আসলে রিড করেছে এবং তাকে অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলতে আসলে প্রলুব্ধ করেছে, এবং সাইফ হাসান সেই ফাঁদে ধরা দিয়েছেন। তানজিদ হাসান তামিম একটু সার্কামস্পেক্ট ব্যাটিং করেছেন। ফার্স্ট টি-20তে উনি দুর্দান্ত শুরু করার পরও উইকেট আসলে থ্রোই করেছে,
তো আজকে উনি ওনার উইকেটে কিছুটা মূল্য দেওয়ার চেষ্টা করেছেন, চান্সেস পেয়েছেন এবং বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আসলে সেট করে দিয়েছেন। ফিনিশ অফ করতে পারলে ভালো হতো। দেখেন এই বড় দলগুলোর সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আপনি যদি ধরেন ইন্ডিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, নিউজিল্যান্ডের দিকে তাকান, কোনো একজন টপ 3 ব্যাটার লাইক এজ আপনি শুভমান গিলের কথা বলেন, সূর্যকুমার যাদবের কথা বলেন, অস্ট্রেলিয়াতে আপনি মিচ মার্শ, ট্রাভিস হেডের কথা বলেন, তারা যদি এরকম একটা স্টার্ট পায় ম্যাচটা কিন্তু তারা ফিনিশ করে দিয়ে আসে। আজকে কিন্তু তানজিদ হাসান তামিমের এই রোলটা প্লে করার কথা ছিল যে একটা প্রান্তে হয়তো উনি থাকবেন, ম্যাচটাকে উনি আর কি সি অফ করবেন। এখানে আমার কাছে কেন জানি মনে হয় যে তানজিদ তামিম আসলে ওই সময়টায় রানের কিন্তু একটা 10+ একটা মানে ওভার প্রতি রান রেটের রিকোয়ারমেন্টে ছিল। সেই সময়টা আসলে কিন্তু অপর পাশে আমরা দেখছিলাম যে জাকির আলী অনেক কিন্তু 10 বলে মনে হয় 4 রান 5 রানের এরকম একটা রান নিয়ে স্ট্রাগল করছিলেন। তো আসলে অপর প্রান্তে অবভিয়াসলি একটা সেট ব্যাটসম্যান কিন্তু চার্জ করার চেষ্টা করবেন, কারণ অলরেডি রানের প্রেশার বাড়তেছে। হ্যাঁ, এখন দেখেন আপনাকে তো অ্যান্টিসিপেট করতে হবে যে অপোনেন্ট আপনাকে কী ধরনের ডেলিভারি করবে। আপনি ফিল্ড পজিশন থেকে কিছুটা ধারণা পেতে পারেন। ক্রিকেট কিন্তু একটা সায়েন্টিফিক গেম বা স্পোর্ট, আমরা যেটা বলে থাকি না কেন। আপনি সুইপার কাভারে একজন ফিল্ডার রাখা, আপনার ওয়াইড অফ থার্ডম্যান, ওয়াইডিশ থার্ডম্যানে একজন বাউন্ডারিতে ফিল্ডার রাখা, বোলার আপনার ওয়াইড অফ দ্য উইকেট বল করছে, তো আপনি তো জানেন যে ট্র্যাপটা সেট করা। তো যেহেতু দুটো ফিল্ডার আপনার বাউন্ডারিতে রয়েছে, সার্কেলটা কিন্তু ফাঁকা। অ্যারাউন্ড 10 ওভার মানে কিন্তু এই না যে আপনাকে ওভার প্রতি 2 করে 6 মারতে হবে। কোনোভাবে যদি আপনি একটা বাউন্ডারি বের করতে পারেন, বা আপনি যদি ধরেন 2 ওভারেও একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আসে, সিঙ্গেল ডাবলে কিন্তু রান রেটটা চেক রাখা যায়। তানজিদ হাসান তামিমও কিন্তু আজকে তার ইন্টেনশন অনেক বেশ আগে শো করছিলেন এবং ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা কিন্তু অ্যাকর্ডিংলি আসলে তাদের লেন্থটা অ্যাডজাস্ট করতে পারছিলেন। সো জাকির আলী অনেক ব্যর্থ ছিলেন, কিন্তু এখান থেকে আসলে তানজিদ হাসান তামিম যে ম্যাচটা বের করতে পারেননি বা শেষ করতে পারেননি, এই দায় থেকে তাকে মুক্তি দেওয়ার কিন্তু কোনো অপশন আমাদের হাতে নেই। এবং এই ধরনের উইকেটগুলোতে যেটা হয়, ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও হয়েছে আসলে, যে আপনি যদি উইকেটে সেট থাকেন, ইটস ইউর ডিউটি টু ফিনিশ দ্য গেম অফ। এখন তাদেরও তো বড় বড় হিটার ছিল, জ্যাসন হোল্ডার ছিল, রোমারিও শেফার্ড ছিল, রস্টন চেস ছিল, তারা কিন্তু উইকেটে সুবিধা করতে পারেনি। আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে, রিশাদ বল এসেই টাইম করতে পারেননি, তানজিম হাসান সাকিব পারেননি, শামীম হোসেন পাটোয়ারির একটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। তো তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম তাদের গেমটাকে আরও ক্লোজ করা উচিত ছিল। এবং জাকির আলী যেহেতু সময় পেয়েছিলেন কিছুটা, আমার মনে হয় এই 3 জন ব্যাটারকে আসলে আজকে ব্যর্থতার দায়টা নিতে হবে। প্রদীপ ভাই, আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে বাংলাদেশের বোলিং লাইন আপের কথা। বোলিং লাইন আপ কিন্তু অনেক দিন ধরে কনসিস্টেন্ট। যদি বলি কোনো না কোনো দিন হয়তো কারো দিন খারাপ যেতেই পারে। গত টি-20তেও কিন্তু আমরা দেখলাম যে পেসাররা, মুস্তাফিজ ছাড়া বাকি 2 পেসার কিন্তু আসলে অনেক রান কনসিড করেছিলেন। এবং আজকেও কিন্তু শুরুটা কিন্তু খুব ভালো ছিল না তা না, ছিল মাঝখানে একটু বেশি রান কনসিড করে ফেলে ফার্স্ট 10 ওভারে। এরপর থেকে যে কামব্যাকটা, এটাকে কীভাবে দেখছেন? লাস্ট ম্যাচে আমি তানজিম হাসান সাকিবকে নিয়ে একটা কথা বলেছিলাম যে উইদিন 16th ওভার ওনার স্পেলটা যেন শেষ করে ফেলে। আজকে কিন্তু এটাই করেছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এবং রিশাদ হোসেনকে ডেথ ওভার্সে বোলিং করিয়ে তারা আসলে একটা গ্যাম্বলিংয়ের মতোই করেছেন, আমরা বলতে পারি। এটা একটা ইন্ডিকেশন যে মোস্তাফিজুর রহমান ছাড়া আমাদের ডেথে বল করার মতো কোয়ালিটি বোলার নাই। এবং রিশাদ হোসেনকে যদি আপনি নিয়মিত এই রিজিয়নে বল করান, আপনাকে কিন্তু খুব হ্যাভিলি পে করতে হতে পারে 5টা ম্যাচের মধ্যে 2-3টা ম্যাচে। তো এটা কোনো লং টার্ম সলিউশন না, আজকের জন্য হয়তো কাজ দিয়েছে, কিন্তু ডেথ ওভার্সে মোস্তাফিজুর রহমানের পাশাপাশি আমার মনে হয় সাইফুদ্দিন যেহেতু রয়েছেন, ট্রাই করা উচিত, তাকে ট্রাই করে দেখা উচিত। যদিও ওনার ডেথ ওভার্সে রেকর্ড খুব একটা ভালো না, তবে নর্মালি কি থাকে যে আমরা 17তম ওভার থেকে 20তম ওভারে 4টা ওভার কিন্তু ডেথ ওভার্স বলে থাকি। মুস্তাফিজ তো এখানে করে ফেলেন, 2টোর বেশি ওভার করতে পারবেন না। এখানে যদি সাইফুদ্দিনকে একটা, আর ইদার রিশাদ হোসেন বা তাসকিন আহমেদ, তাকে যে কোনো একটা ওভার দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় বেটার হয়। কিন্তু আপনি যদি রিশাদ হোসেনকে 2টো ওভার দেন, সেক্ষেত্রে কিন্তু মার্কে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। আমাদের ইয়েটা কিন্তু আমি একটু বলছি যে আমাদের টিম ম্যানেজমেন্টে কিন্তু এরকমভাবেই চলে আসছে লাস্ট 2-3 বছর ধরে। আমরা খুব যে শর্ট টার্ম গোল নিয়ে কাজ করি, একটা সিরিজ বাই সিরিজ কাজ করি। এই জন্যই তো আমরা আসলে টুর্নামেন্টে ভালো করতে পারি না। এবং সিরিজ বাই সিরিজ নিয়ে কাজ করে কিন্তু আমাদের বাইলেটারাল সিরিজগুলোতে কিন্তু রিসেন্ট টাইমে পারফরমেন্স খুব একটা ভালো না। আমরা ওয়ানডে সিরিজ জিতলে টি-20 সিরিজ হারছি, টি-20 সিরিজ জিতলে ওয়ানডে মানে থাকে না, এটা কাইন্ড অফ যে ভাই আমি একটা নিচে আপনি এটা নিয়ে যান, এরকম টাইপের ভাগ বাটোয়ারা। যাই হোক, আমরা আজকে যদি ম্যাচের একটু স্ট্যাটিস্টিক্সের দিকে দেখি, যে বাংলাদেশের যদি 6-এর সংখ্যা দেখি 3টা, এবং ওয়েস্ট ইন্ডিজের এই জায়গাতে কিন্তু অনেক ডিফারেন্স, 6টা।
এবং 11-এ যদি আমরা 4-এর কথা বলি সেক্ষেত্রে মানে দুই দলের অনেক বেশি ডট, এবং ডটের ক্ষেত্রে যদি বলি আমরা 40% ডট বাংলাদেশ কনসিড করছে, কিন্তু সেই জায়গাতে 37% হচ্ছে ডটের জায়গা। এবং ওভারঅল যদি আপনার কাছে আমি জানতে চাই যে বাংলাদেশ কোন সময় ম্যাচ থেকে বের হয়ে গেছে আপনার কাছে মনে হয়? শেষ 4 ওভার পার্টিকুলারলি ব্যাটিংয়ের ক্ষেত্রে, এবং শেষ 4 ওভারে আসলে বলতে গেলে, কারণ এই ধরনের টোটাল যখন আপনি চেস করবেন, বাংলাদেশ আসলে করেছে কি ম্যাচটা ডিপে নেওয়ার চেষ্টা করেছে, এবং এরকম ঘটনা আসলে হয়ে থাকে যে ফার্স্ট টি20-তে আপনি প্রথম পাওয়ার প্লে শেষে 42 রান 4 উইকেটে ছিল। তো এখান থেকে কিন্তু একটা এক্সট্রা কনজারভেটিভ অ্যাপ্রোচ কিন্তু আজকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে ছিল। এটা কিন্তু খুব এভিডেন্ট ছিল যে তারা উইকেট না দিয়ে ম্যাচটাকে ডিপে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে আথার আলী খানও কিন্তু বলছিলেন লাস্ট 5 ওভারে যখন 50 রান লাগে, হ্যাজ বাংলাদেশ লেফট টু মাচ টু ডু ইন দ্য লাস্ট 5 ওভার্স, এবং আমার মনে হয় এটাই হয়েছে। তো এই যে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট আসলে, যে অ্যাটাক এবং ডিফেন্স বা অ্যাটাকিং শটস এবং স্ট্রাইক রোটেটিং যে ব্যাপারটা রয়েছে, এটার মাঝে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, এবং কোয়ালিটি ব্যাটিং সাইড যারা তারা এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারেন দেখেই কিন্তু তারা টপ সাইড। এবং আমরা কিন্তু আসলে যে স্ট্রাগল করছি, আপনি দেখেন একটা ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে আপনি খুব দ্রুত বাউন্ডারি বের করছেন, সাথে সাথে উইকেট কনসিড করে দিচ্ছেন, আর কোনোটাতে লাস্টের 5 ওভারে আপনি 5 উইকেট কনসিড। হ্যাঁ, তো এই ব্যালেন্সটা আসলে আসা দরকার। আজকে আমরা প্রথম 6 ওভারে উইকেট হারাইনি, কিন্তু রানও কিন্তু করতে পারিনি। তো আপনাকে কিন্তু একটা ওই যে অপরচুনিটি কস্টের মতো কিন্তু ট্রেড অফ করতেই হচ্ছে, যে একটা দিক আপনি রক্ষা করছেন তো আরেকটা দিক কিন্তু আসলে আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। তো এই জিনিসটা আমরা যত দ্রুত আসলে রেকটিফাই করতে পারবো বা ব্যালেন্সিংটা যত দ্রুত শিখতে পারবো, আমার মনে হয় আমরা অদূর ভবিষ্যতে তত ভালো করতে পারবো। আমরা সবসময় দেখি যে টি20, আপনি যেটা বলেন টি20 অনেকগুলো ব্যাটসম্যান দরকার পড়ে না, 1-2 জন ব্যাটসম্যান ভালো খেললেই অনেক বেশি রান হয়ে যায়। তো তানজিদ তামিমের যদি 61, 48 বলে, যেখানে হচ্ছে 3টা 4, 3টা 6-এর মার, কয়টা ক্যাচ ড্রপ ছিল? দুটো। হ্যাঁ, সো এটা খেলার অংশ হতেই পারে। আর যদি আপনি সেইভাবে বলেন 5টা ক্যাচ ড্রপ করেছে টোটাল ওয়েস্ট ইন্ডিজ, এবং 5টা ক্যাচ যদি তারা ধরতে পারে তাহলে আজকে এই খেলাটা এখানে আসে না। তো সেটা আমি মেনেই নিলাম যে এটা হতেই পারে খেলার অংশ হিসেবে। তো একটা ব্যাটসম্যান যদি 61 রান করে দেওয়া যাওয়ার পরেও আমি 150 রান চেস করতে না পারি, তাহলে ওভারঅল আপনি মানে বাংলাদেশ ক্রিকেটে এটার কি সিনারিও আপনি চিন্তা করতেছেন? দেখেন, ওয়েস্ট ইন্ডিজও কিন্তু খুব খারাপ ব্যাটিং করেছে শুরুতে, এতগুলো রান করার পর তারাও কিন্তু আসলে লাস্টের দিকে ক্যাপিটালাইজ করতে পারেনি। এবং এই চিটাগাংয়ের উইকেটগুলো দেখবেন কি ওই কিছু স্লো টার্ন থাকে। এই ধরনের টার্ন থাকলে হয় কি যে আপনার উইকেটে সার্ভাইভ করাটা কঠিন না, কিন্তু আপনি দ্রুত রান বের করতে গেলে তখন আসলে আপনাকে উইকেট দিয়ে আসতে হয়। এই ম্যাচে যদি মানে এই উইকেটে যদি আপনি টেস্ট ম্যাচ খেলতেন অনায়াসে কিন্তু 450-500 রান হতো, কারণ ওখানে আপনার তারা দেখে শুনে খেলতে পারতেন। বাট এই যে যখনই আপনি টি20 ফরম্যাটে খেলতে যাবেন এই ধরনের উইকেটে, প্রিভিয়াসলি যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখে থাকেন, সেকেন্ড হাফে কিন্তু রান স্কোরিংটা কঠিন হচ্ছে। তো বাংলাদেশের আসলে যে স্টাডিটা আজকে বোধহয় তারা ভুল করেছে, যে প্রথম 10 ওভারে কিন্তু তাদের অ্যাটলিস্ট মোর দেন 50% অফ দ্য রিকোয়ার্ড রান সেটা করতে পারা উচিত ছিল, এবং এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস থেকে কিন্তু তারা আসলে শিক্ষাটা নিতে পারতো। তো এই যে ম্যাচ অ্যাওয়ারনেস বা এই যে সিচুয়েশন প্রপারলি স্টাডি করা, প্রিপারেশন বেশি ছিল বলতে পারেন না, সেটা না, তবে গেম অ্যাওয়ারনেসটা বেশি আসলে দরকার। এবং আমাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু যে এই ধরনের ভুলগুলো খুব হয়ে থাকে, যে আপনার উইকেট রিড করতে ভুল করা, টিম সিলেকশন করতে ভুল করা, এবং এই যে প্ল্যানিংয়েও ভুল করা। বাংলাদেশ আজকে ভেবেছে কি যে টার্গেট যেহেতু আপনার গত দিনের চেয়ে 15 রান কম, তাহলে একটু ধীরে সুস্থে খেলে পরে হয়তো ক্যাচ আপ করতে পারবো, কিন্তু এটা কি মাথায় আসেনি যে ওয়েস্ট ইন্ডিজে এতগুলো হিটার রয়েছেন, এবং একমাত্র আমাদের মোস্তাফিজুর রহমান ছাড়া ওরকম কিন্তু বোলার নেই যারা আসলে যে রান রেস্ট্রিক্ট করে অপোনেন্টকে চোখ করতে পারে, তার সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ রান বের করতে পারে না। আপনি রোমারিও শেফার্ডের কথা বলেন, জেসন হোল্ডারের কথা বলেন, তারা কিন্তু বাউন্ডারি ক্লিয়ার করতে গিয়ে হোল্ড আউট হয়েছে। দ্যাট মিনস এটা একটা খুব প্রপার ইন্ডিকেশন যে উইকেটে বলটা টাইম করা যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আজকে উচিত ছিল রানটা একটু বেশি করে নেওয়া, যেহেতু আজকে টার্গেটটা কম ছিল, তাতে হয় কি যে পাওয়ার প্লেতে কিছু বাড়তি উইকেট গেলেও আপনি কিন্তু পরবর্তীতে রানটা স্কোর করতে পারবেন। এবং ওয়েদার ফোরকাস্ট এখন অনেক আপডেটেড, টেকনোলজি রয়েছে, দেয়ার আর থিওরিজ টু ডিটারমাইন যে সিগনিফিকেন্ট ডিউ থাকবে কি থাকবে না। প্রথম টি20-তে কিন্তু ডিউ এর একটা ইফেক্ট ছিল, আজকে কিন্তু সেটাও ছিল না। সো লাস্ট 10 ওভারে ব্যাটিং ইজ ডাউন হওয়ার কোনো অপশনও ছিল না। তার মনে হয় ওভারঅল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ব্লান্ডার ছিল। তা সত্ত্বেও শেষ 4 ওভারে তো আমাদের মাত্র 42 রানই লাগতো, 7 উইকেট হাতে। এটা আসলে যে কোনো দলেরই বের করতে পারা উচিত ছিল, বা বাংলাদেশ যদি বের করতে পারতো এতগুলো কথা হয়তো উঠতো না। জি, তারপরেও আমি একটা জিনিস জানতে চাই, বাংলাদেশ দল আজকে একটা চেঞ্জ নিয়ে আজকে নেমেছিল, সেক্ষেত্রে হচ্ছে জাকির আলী অনেকে ইনক্লুশন ছিল, এবং এইটার সাথে আপনি জানতে চাই আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হয়েছে?
হয়তো নুরুল হাসান সোহানকে সুযোগ আরেকটা দিতে পারতো। জাকের আলী অনেকের বিষয়টা কি ছিল যে অ্যাপার্ট ফ্রম বিগ টুর্নামেন্টস বায়োলেটারাল সিরিজগুলোতে কিন্তু ওনার ট্র্যাক রেকর্ড মোটামুটি ভালো এবং নুরুল হাসান সোহানের চেয়ে বেটার। তো সেই জায়গা থেকে হয়তো টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে জাকের আলী অনেককে তারা সুযোগ দিয়ে দেখবেন। কারণ আপনি নুরুল হাসান সোহানকে দেখেন ওডিআই সিরিজে উনি খুব একটা ভালো করতে পারেননি, প্রথম টি-20তেও খুব দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন, অ্যাওয়ে ফ্রম দ্য বডি স্পিনারের একটা ডেলিভারিতে প্লেড অন হয়েছেন। সো উনিও তো আসলে নিজের নামের প্রতি খুব বেশি সুবিচার করতে পারেননি। হ্যাঁ, আফগানিস্তান সিরিজে সোহানের বদলতে আমরা একটা টি-20 ম্যাচ জিতেছি, তবে সেখানেও অনেক কথা রয়েছে, আফগানিস্তানের ডেথ বোলিংয়ে এখন অনেক ঘাটতি রয়েছে। তো অল ইন অল নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক, তাদের দুজনই যদি ন্যাশনাল টিমের জায়গা পাকাপোক্ত করতে চায় আমার মনে হয় ইটস হাই টাইম তাদের পারফর্ম করা উচিত। না হলে আসলে আমাদের পাইপলাইনে যারা রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন বা এরকম আরও ব্যাটার আরিফুল হক রয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন, তাদেরকে হয়তো খুব দ্রুতই প্রপারলি প্রিপেয়ার না করে আমাদের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা আসতে পারে। ধন্যবাদ। একবারে শেষ পর্যায়ে জানতে চাই যে আজকের ম্যাচের কি ফ্যাক্টর দুই দলের মধ্যে, বাংলাদেশ যদিও হেরেছে তারপরও আপনার কাছে যদি জানতে চাই দুইটা টিমের বেস্ট পারফর্মার। আপনি তো বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই মোস্তাফিজুর রহমানের কথা বলতেই হয়। ডেথ ওভার্সে অসাধারণ বোলিং করেছেন এবং মিড ওভার্সে কিন্তু উইকেট নেওয়ার বিষয়টা ছিল, ওখান থেকে আসলে আমরা ম্যাচে ফেরত আসি এবং বাংলাদেশ আসলে ওয়েস্ট ইন্ডিজকে বিলো 150 একটা ম্যানেজেবল টোটালের মধ্যে রাখতে পেরেছে, রেস্ট্রিক্ট করতে পারে। এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই জেসন হোল্ডার, যে লাস্ট ডেথ ওভার্সের যে দুটো ওভার উনি বোলিং করেছেন ওনার। হ্যাঁ, তো শামীম হোসেন পাটোয়ারির উইকেটটা কিন্তু আসলে আমার মনে হয়েছে যে গেম চেঞ্জিং। বিকজ শামীম হোসেন পাটোয়ারি ধরেন 2 থেকে 3 ওভার যদি উইকেটে থাকতে পারতেন, উনি খুব আনঅর্থোডক্স শট খেলতে পছন্দ করেন, তো টার্গেটটা হয়তো ম্যানেজ হয়ে যেতে পারতো। তো যে ডেলিভারিতে আসলে আউট হয়েছেন, এটা যদি আপনি মোমেন্ট অফ দ্য ডে বলেন তাহলে বলা ভুল হবে না আর কি। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টি-20 অ্যানালাইসিস শুনছিলাম প্রতীক ভাইয়ের কাছ থেকে, এবং এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবারও আরেক ম্যাচের আশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।